সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। আর আমাদের স্বপ্ন একজন ভালো ডক্টর হওয়ার। তাই এই স্বপ্ন বাস্তবায়নের একটি অংশ হিসেবে রয়েছে আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রাম ইন্টার্ন বিগ ড্রিম 4.0 তে সকলকে স্বাগতম। সাথে আছি আমি হোস্ট সিরাজুল মনিরা মিম। এবং আজকের টপিক সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিতে সাথে আছেন শ্রদ্ধেয় স্যার ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান, MBBS, BCS Health, FCPS Medicine, MD Cardiology, Fellowship in International Cardiology, Consultant, National Institute of Cardiovascular Disease, ঢাকা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। ঠিক আছে, তাহলে কি আমি শুরু করবো সিরাজুল মনিরা? জি স্যার, অবশ্যই। জি, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। আমাদের মেন্টর ডাক্তার মেহেদী হাসান ভাইয়া রিসেন্টলি কনসালটেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে প্রমোশন পেয়েছেন। ভাইয়াকে অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, কাইন্ডলি শুরু করেন। জি, হ্যাঁ। আচ্ছা, এখানে আমার অডিয়েন্স কারা? মানে মূলত ইন্টার্ন ডক্টর, তাই না সবাই? জি ভাইয়া, ইন্টার্ন ইন্টার্ন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাকে আজকে আমার যে ইনস্ট্রাকশন আমার প্রতি, আহ, সেটা হচ্ছে যে আপনাদের অনেকগুলা ক্লাস হয়েছে এখানে, বাট যে আউটডোর প্রেসক্রিপশন ওরিয়েন্টেড, হ্যাঁ, কোনো ধরনের ক্লাস খুব সম্ভবত এখানে হয় নাই। যে আমি এটা কেন প্রয়োজন আমি একটু বলছি। যে আমাদের যে ইন্টার্ন প্রোগ্রামটা শেষে দেখা যায় ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে আপনাকে যদি কাউকে একটা একিউট অ্যাপেন্ডিসাইটিস ট্রিটমেন্ট লিখতে বলা হয়, তাইলে আপনি কোনো ধরনের কোনো কনফিউশন ছাড়া, কোনো জড়তা ছাড়াই আপনি এটা খুব দ্রুত এটা লিখে ফেলতে পারবেন। আপনি ইন্টার্নশিপ শেষে যদি ধরেন একটা একিউট এমার্জেন্সি ম্যানেজমেন্ট লিখতে বলা হয়, তাহলে আপনি সেখানেও কোনো ধরনের কোনো কনফিউশন ছাড়া, কোনো জড়তা ছাড়া আপনি এটা লিখে ফেলতে পারতেছেন। কিন্তু ঠিক আপনাকেই যখন আপনি ধরেন ইন্টার্নি শেষ করে এসে বা ইন্টার্নি শেষ করে এসে কোথাও একটা চেম্বারে বসেন, কিংবা ধরেন আপনার কোনো একটা জন আত্মীয় স্বজন হ্যাঁ আপনার কাছে আসলো যে আমার আজকে প্রেশারটা বেশি, আমাকে একটু ওষুধ লিখে দাও, তখন কিন্তু যে আপনি খুব হতচকিত হয়ে যান, তাই না? যে এখানে আমরা যে আমার MBBS লেভেলে কিংবা ইন্টার্নে অ্যান্টি হেপাটাইটিস মেডিকেশন অনেকগুলা শিখছি। ধরেন আমি যদি বলি যে রেমিপ্রিল, ক্যাপ্টোপ্রিল, অ্যানালিপ্রিল, লিসিনোপ্রিল, আপনি অনেকগুলা অ্যান্টি অ্যান্টি হেপাটাইটিস মেডিকেশন নাম জানেন। আবার যদি ধরেন এখানে বিসোপ্রোলল, মেটোপ্রোলল, কার্বিডেলল, এমলোডিপিন, নিফিডিপিন, সিলনিডিপিন, এখন আপনার মাথার মধ্যে টেনশন কিন্তু যে আমি কোনটা বাদ দিয়ে আসলে কোনটা লিখবো, তাই না? তো আবার ধরেন আপনার একজন আসছে যে আপনার 7 থেকে 8 দিনের একটা আহ, জ্বর, হ্যাঁ, সাথে ধরেন সর্দি ধরলাম, একেবারে সিম্পল। ঠিক আছে, আপনি কিন্তু আপনার মাথায় যে আমরা অনেক অ্যান্টিবায়োটিকের নাম জানি, যে লেভোফ্লক্সাসিন দিব, অ্যাজিথ্রোমাইসিন দিব, নাকি সেফিক্সিম দিব, নাকি হচ্ছে সেফ্রুক্সিম দিব, নাকি মক্সিফ্লক্সাসিন দিব, নাকি সিপ্রোফ্লক্সাসিন দিব, এইটা একটা জড়তা, এই যে একটা হেজিটেশন, এটা কিন্তু কাজ করে। এবং যে নিজের মধ্যে একটা কনফিডেন্স কিংবা আত্মবিশ্বাস, এটা কিন্তু আসলে সহজে তৈরি হয় না, তাই না? কেউ নাই রুমে একাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের যে MBBS এর যে কারিকুলাম বা ইন্টার্নশিপের যে কারিকুলাম, এই কারিকুলামটা কিন্তু আমাদের আউট পেশেন্ট ওরিয়েন্টেড না, আমাদের আউটডোর প্র্যাকটিস ওরিয়েন্টেড না, আমাদের চেম্বারের যে প্র্যাকটিস এই ওরিয়েন্টেড না। এই কারণে ঠিক আপনারাই যখন বের হওয়ার পরে আউট পেশেন্ট গুলোকে ফেস করেন কিংবা চেম্বারের পেশেন্ট গুলোকে ফেস করেন, তখন এটার জন্য আপনারা যথেষ্ট পরিমাণে ট্রেইনড আপ না। তখন দেখা যায় যে আমাদের প্রেসক্রিপশন নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়, নিজের মধ্যে কনফিডেন্স তৈরি হয় না, আমি আসলে এটা লিখলাম, এটা ঠিক লিখলাম কিনা, এই ধরনের একটা প্রবলেম আসলে তৈরি হয়। তো এইটা একটু ওভারকাম করার জন্য আমি আপনাদেরকে অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ, কিছু সময় আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। আমার যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য চেষ্টা করবো। হ্যাঁ, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার।
কথা স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার, জি, স্যার, শোনা যাচ্ছে। Okay. আচ্ছা, যদি কোথাও কোনো কনফিউশন হলে আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা, ধরেন আপনি আউটডোর প্র্যাকটিসে বসছেন, হ্যাঁ? একটা 40 বছর বয়স্ক একটা উইমেন আপনার কাছে আসছে, চেস্ট পেইন ফর 15 ডেজ। আপনি হিস্ট্রি থেকে আপনার সেটা ভেরি কনফিউজিং, এটা আসলে এনজাইনা কিনা, হ্যাঁ? যে আপনি কখনো মনে হচ্ছে যে না এটা একটা মাস্কুলোস্কেলিটাল, কখনো মনে হচ্ছে যে না পেশেন্ট বলতেছে যে আমার এটা হাঁটলে বাড়ে, আবার বলতেছে যে না এটা ঘুমের মধ্যে যদি বাম পাশ থেকে ডান পাশ হন কিংবা নিচু হয়ে কাজকর্ম করতে গেলে এটাও বাড়ে। তাহলে আপনি আসলে খুবই কনফিউশনে পড়ে গেছেন এটা এনজাইনা কিনা। তখন আপনার মাথার মধ্যে অনেকগুলো কোশ্চেন কিন্তু ঘুরপাক খায় যে আমি এখন কি করব। হ্যাঁ, আমি ফোকাসড কি হিস্ট্রি নিব, আমি কি ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, আমি কি কোনো সিম্পল ইনভেস্টিগেশন কোনটা দিব, তো নাকি এটা এনজাইনা নিয়ে আসছে আমি তাকে ট্রিট করব নাকি রেফার করে দিব কার্ডিওলজিস্টের কাছে। অনেকগুলো কনফিউশন কিন্তু আপনার মাঝে। তো এখন এখানে চেম্বার প্র্যাকটিসে আপনাকে প্রথমে রোগী যখন কোনো প্রবলেম নিয়ে আপনার কাছে এসে বসবে কিংবা বলবে, আপনার প্রথম কিছু জিনিস আপনাকে মাথায় চলে আসতে হবে, এটা কি হইতে পারে। পেশেন্ট তো ডেভিডসন পরে আসে নাই, পেশেন্ট এসে বলবে না যে আমার সাইড এটা, আমার অনসাইড এরকম, আমার রেডিয়েশন এইসব জায়গায়, আমার অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর সি, আমার রিলিভিং ফ্যাক্টর সি, এগুলো পেশেন্ট তো আপনাকে এগুলো বলবে না। তো আপনি মাথার মধ্যে কিছু জিনিস সেট করে নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের রুটিন প্র্যাকটিসে এরকম চেস্ট পেইন নিয়ে আসতে যে পেশেন্ট গুলা পাই সাধারণত, এর মধ্যে হচ্ছে মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন পাই, হচ্ছে আমরা প্লুরাইটিক চেস্ট পেইন পাই, আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এগুলো পাই, আমরা নন স্পেসিফিক কিছু চেস্ট পেইন পাই, আবার মাঝে মাঝে খুব রেয়ারলি আসলে অ্যাঞ্জাইনা। 10টা পেশেন্ট যদি চেস্ট পেইন নিয়ে আসে এর মধ্যে বড় জোর 2টা হচ্ছে অ্যাঞ্জাইনা নিয়ে প্রেজেন্ট করে। এখন আমার ফোকাসড হিস্ট্রি আসলে কি হওয়া উচিত? একটা পেশেন্ট চেস্ট পেইন নিয়ে আসছে, আমার ফোকাসড হিস্ট্রিটা কি হওয়া উচিত? যদি কোনো পেশেন্ট মানে আমার একটা আঙ্গুল দিয়ে দেখায় যে আমার এইখানে ব্যথা, একেবারেই লোকালাইজড, এবং এই পেইনটা যদি ধরেন বেন্ডিং মানে কোনো নিচু হইতে অথবা ডানে কাত হইতে বামে কাত হইতে এটা বাড়ে, অথবা রোগীকে বলবেন যে আপনি একটু জোরে শ্বাস নেন, এইটাতে যদি বাড়ে, অথবা পেশেন্টের যদি বলেন একটা কাশি দেন, কাশি দিলে যদি বাড়ে এটা, কিংবা ধরেন পেশেন্টের রিসেন্ট একটা ট্রমার হিস্ট্রি আছে, তাইলে এটা কোনোভাবেই এটা অ্যাঞ্জাইনা না, এটা হচ্ছে একটা মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন। পেশেন্টকে আপনারা যেটা বুঝাবেন যেটা হচ্ছে আপনার পাঁজরের যে হাড় মাংসপেশি যেগুলো আছে এগুলার ব্যথা। আবার এই পেশেন্টে যদি বলে যে না আমার কয়েকদিন থেকে আমার কাশি, হ্যাঁ আমার কাশি কয়েকদিন থেকে, তারপর সেই সাথে আমার জ্বরও আছে, এবং হচ্ছে এটা আমার একটু জোরে শ্বাস নিলে এরকম ক্যাচ করে ধরে, এটা কেচিং একটা পেইন, এবং এটা কাশিতে বাড়ে, ডিপ ইন্সপিরেশনে বাড়ে, তাহলে আপনি এটা চিন্তা করবেন এটা একটা প্লুরাইটিক চেস্ট পেইন, মানে রিসেন্ট তার কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। আবার চেস্ট পেইন যদি একেবারে সেন্ট্রালি দেখায়, হ্যাঁ বুকের মাঝ বরাবর, হ্যাঁ এপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং বুকের মাঝ বরাবর এরকম লম্বা করে সে দেখায়, এবং পেশেন্টের বলে যে আমার খাবার পরে বাড়ে, কিংবা হচ্ছে কোনো তেলযুক্ত খাবার খাইলে, বেশি চর্বিযুক্ত খাবার খাইলে, কফি খাইলে, চকলেট খাইলে, হ্যাঁ, এইটা বাড়ে, এবং এটার সাথে উল্টা ঢেকুর আসে। উল্টা ঢেকুর মানে হচ্ছে পেটের ভিতর থেকে কোনো কিছু একটা উপরের দিকে রিগার্জিটেশন হয়, তাহলে আপনি এটা কনফার্ম হয়ে যাবেন এটা হচ্ছে একটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আবার একটা পেশেন্টের যদি টিপিক্যাল একেবারে বুকের মধ্যে চাপ দিয়ে ধরা একটা ছবি, যেটা আপনারা বইয়ে দেখেন এরকম, এবং বুকে চাপ মেরে থাকে, এবং যখন ব্যথা হয় আমরা জিজ্ঞেস করি যে ব্যথা হইলে শরীর ঘামায় কিনা, রুগীরা বলে যে হ্যাঁ ঘামায়। ব্যথা হইলে এটার সাথে আপনার শ্বাসকষ্ট হয় কিনা, হ্যাঁ রুগীরা বলে যে হ্যাঁ এটার সাথে শ্বাসকষ্ট হয়। এবং আপনি যদি হাঁটেন, হাঁটলে এটা বাড়ে কিনা, একেবারে টিপিক্যাল নিয়ে পেশেন্ট বলে যে আমার একটু হাঁটলে বাড়ে, যখন আমার বুকে ব্যথা হয় তখন আমি কি করি যে আমি একটু দাঁড়াই কিংবা একটু বিশ্রাম নেই, অনেক সময় আমার শুয়ে যেতে ইচ্ছে করে এরকম। অথবা যখন আমার বুকে ব্যথাটা হয়, ব্যথা হইলে আমার কি হয় যে আমার শ্বাসকষ্ট হয়, শরীরে হালকা ঘাম হয়, আমি দোতলায় উঠতে পারি না, দোতলায় উঠতে গেলে আমার একটু মাঝখানে বিশ্রাম নিতে হয়। এবং পেশেন্টের ধরেন ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, যেমন আজকে আমরা একটা পেশেন্ট পাইছি তার 7 ভাই বোন, ভাই বোনদের মধ্যে অনেকেরই তার করোনারি আর্টারিটিস এর হিস্ট্রি আছে। আগে তার এক ভাই হচ্ছে হঠাৎ করে সাডেনলি হার্ট অ্যাটাক বা এমআই থেকে মারা গেছে। ধরেন যদি আপনি এই ধরনের হিস্ট্রি গুলা পান, এবং পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, তাহলে আপনি ধরে নেবেন এটা দিস ইজ এ কেস অফ টিপিক্যাল ইসকেমিক হার্ট ডিজিজ। তো এই ফোকাস হিস্ট্রি গুলো আপনার নিতে হয়তো 1 মিনিটও লাগবে না, কিন্তু আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তো এটা থেকে
তারপর হচ্ছে আমি ফোকাসড এক্সামিনেশন কি করবো। অনেক সময় যেটা হয় পেশেন্ট যদি এনিমিক হয় তাইলেও কিন্তু পেশেন্টের এক্সারশনাল চেস্ট পেইন হয় কিংবা অ্যানজাইনা হয়। অনেক সময় পেশেন্টের যে অনেক হাই পেশেন্ট আসবে যে একবারে টিপিক্যাল অ্যানজাইনার মতো, টিপিক্যাল অ্যানজাইনা নিয়ে আসবে, আপনি ব্লাড প্রেশার মাপেন, দেখবেন যে সিস্টোলিক ব্লাড প্রেশার পেয়েছেন 180, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার পেয়েছেন 110, 120। এরকম যখন হাই সিস্টোলিক ব্লাড প্রেশার থাকে এই পেশেন্ট গুলো কিন্তু অ্যানজাইনা নিয়ে প্রেজেন্ট করে। তারপর আপনি দেখেন যে তার চেস্টে কোনো লোকালাইজড টেন্ডারনেস কিছু কোথাও আছে কিনা। তো সে দেখাইলো একটা আঙ্গুল দিয়ে যে আমার এখানে ব্যথা, আপনি এখানে চাপ দিয়ে দেখলেন যে ব্যথা আছে কিনা। যদি লোকালাইজড টেন্ডারনেস থাকে তাহলে এটা কোনোভাবেই ইসকেমিক হার্ট ডিজিজ না। তারপর আপনি প্রিকোর্ডিয়ামে একটু অস্কালটেশন করে দেখতে পারেন। যেমন ধরেন পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস যদি থাকে, আপনি এটা অস্কালটেশন করলেই বুঝতে পারবেন যে এখানে একটা মারমার রয়েছে। আপনি সিস্টোলিক না ডায়াস্টোলিক, রিজেকশন সিস্টোলিক না পেন সিস্টোলিক এগুলো বোঝার দরকার নেই, আপনি বুঝলেন যে এখানে একটা মারমার আছে। তাহলে এই ফোকাসড এক্সামিনেশন গুলো আপনি করে ফেলবেন। তো এটা করতে আপনার হয়তো 1.5 থেকে 2 মিনিট এর বেশি লাগার কথা না। হ্যাঁ? তাহলে একটা পেশেন্ট যখন আপনার কাছে প্রেজেন্ট করে আসছে, যে পেশেন্টের আপনার নাম কি, আপনার বয়স কত, কোথা থেকে আসছেন, এই কোশ্চেন গুলা আমরা করব। তারপরেই যে বাবা মা আপনি কি সমস্যার জন্য আজকে আমার কাছে আসছেন, যে আপনি আজকে ফর হুইচ প্রবলেম ইউ হ্যাভ কাম টুডে, এটা স্পেসিফাই করে দেবেন পেশেন্টকে যে আজকে আপনি কোন সমস্যার জন্য বাবা ডাক্তারের কাছে আসলেন। তো সে বললো যে চেস্ট পেইন। তো আমি এই যে ফোকাসড এই হিস্ট্রি গুলো নিলাম, ফোকাসড এক্সামিনেশন গুলো করলাম, সব মিলে আমার সময় চলে গেলো ধরেন 4 থেকে 5 মিনিট। এরপর হচ্ছে আপনার প্রেসক্রিপশন রাইটিং এর প্রশ্ন। এখন এই প্রেসক্রিপশন লিখতে গেলে আপনাকে কিছু ইনভেস্টিগেশন তার এখানে চিন্তা করতে হবে যে আমি কি ইনভেস্টিগেশন আমরা করতে পারি। এখন অধিকাংশ পেশেন্ট যখন আপনি একজন বিগিনার আপনার কাছে যখন আসবে তখন তার একটা মাইন্ড সেট আপ থাকবে যে আমি আসলে ইনভেস্টিগেশন করাবো না। তো আপনি ওই যে হিস্ট্রি এক্সামিনেশন থেকে যদি কিছুটা কনভিন্সিং কোন একটা জায়গায় পৌঁছতে পারেন তাহলে আপনাকে ট্রিটমেন্ট লিখে দিতে হবে। আর যদি পৌঁছতে না পারেন তাহলে তাকে কনভিন্স করতে হবে বাবা আপনি এই পরীক্ষাগুলো করান, আমি এগুলো দেখি, যে দেখার পরে আমি আসলে বলতে পারবো যে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, তাইলে এখানে একটা আমি সিম্পল একটা সিবিসি উইথ ইএসআর এটা দিতে পারি, একটা চেস্ট এক্সরে দিতে পারি পিএভিও, একটা 12 ইসিজি দিতে পারি। আর যদি ইকো টুরিয়ান অ্যামোড যদি আমার কাছে মনে হয় যেটা অ্যানজাইনা হতে পারে, আর সাথে একটা ইটিটি, ইকো এবং ইটিটি এই জিনিসগুলো আমরা প্রেসক্রাইব করতে পারি। হ্যাঁ, এখন স্যাম্পল কিছু প্রেসক্রিপশন যে আমাদের কাছে রুটিন প্র্যাকটিসে আমি আপনাদের কাছে আসলে এগুলো একটু সহজ করে প্রেজেন্ট করার জন্য ট্রাই করছি। যে একটা পেশেন্ট আপনার কাছে আসলো, হ্যাঁ, একটা চেস্ট পেইন নিয়ে আসলো আপনার কাছে, আপনি দেখলেন যেটা একেবারে লোকালাইজড একটা চেস্ট পেইন এবং লোকাল টেন্ডারনেস, একটা জায়গায় আপনি চাপ দিলেন লোকাল টেন্ডারনেস প্রেজেন্ট, তাই না? এবং আমাদের প্রেসক্রিপশনে যে আমি যেহেতু কার্ডিওলজিস্ট, আমার প্রেসক্রিপশনে সাধারণত এরকম ফরম্যাট করা আছে আগে থেকে যে পালস, ব্লাড প্রেশার, প্রেগোডিয়াম, লাংস। তো আপনার প্রেসক্রিপশনে এরকম একটা ফরম্যাট করে নিতে পারেন। হ্যাঁ, যেমন আমার প্রেসক্রিপশনে এখানে ফরম্যাট করা আছে একটিভ প্রবলেমস, এটা আমার ছাপানো এখানে। হ্যাঁ, অন এক্সামিনেশন যে আমার পালস, ব্লাড প্রেশার, প্রেগোডিয়াম, লাংস এরকম ফরম্যাট করা আছে। ঠিক আছে, এখন ধরি, তাহলে আমি ধরে নিলাম যে একটা লোকালাইজড চেস্ট পেইন নিয়ে আসছে এবং তার লোকাল টেন্ডারনেস প্রেজেন্ট। তাহলে আমি তাকে এটা ধরে নিলাম দিস ইজ এ কেস অফ, তারপর নিচে এখানে ছোট করে ডায়াগনোসিসটা লিখবেন। হ্যাঁ, তাহলে এটা ডায়াগনোসিস কি, আমার ডায়াগনোসিস হচ্ছে মাস্কুলোস্কেলিটাল চেস্ট পেইন। তাহলে এটার জন্য আমি ট্রিটমেন্ট কি দিতে পারি, আমি যেটা ইউজুয়ালি প্রেফার করি একটা সিক্লোফেনাক দিই সাধারণত। আমি আমার প্র্যাকটিসটা আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য যে পেশেন্টের পেনের থ্রেশহোল্ড কমানোর জন্য আমি একটা প্রেগাবালিন প্রেসক্রাইব করি সাধারণত 25 মিলিগ্রাম ফর 30 ডেজ। একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ, প্রেগাবালিনের যে ইউজুয়াল ডোজ, যে আপনাকে যখন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এসে ভিজিট করবে ওরা আপনাদেরকে এটা ডোজ বলবে 50, 75 এরকম। আপনারা বিগিনার হিসেবে একেবারে লোয়েস্ট ইফেক্টিভ ডোজ দেওয়া ট্রাই করবেন। হ্যাঁ, এটা আপনারা 25 দিয়ে স্টার্ট করবেন। এই ধরনের যে নিউরোলেপটিক যে ড্রাগস যেগুলো আছে এগুলো আপনি বেশি ডোজ দিলে তখন এগুলোর অনেক অ্যাডভার্স ইফেক্ট আছে যেগুলো হচ্ছে পেশেন্টকে ফেস করতে হয়। তখন দেখা যাবে যে এটা আপনার জন্য ইনিশিয়ালি কিছুটা নেগেটিভ পয়েন্ট ক্যারি করে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট আমি আহ আরেকটা পেশেন্ট আপনার কাছে আসলো যে তার চেস্ট পেইন ফর 7 ডেজ এবং পেশেন্টের ফিভারিশ, সেই সাথে হচ্ছে কাফ উইথ স্পুটাম। ঠিক আছে,
তো যদি এরকম কাফ উইথ স্পুটাম, তার 7 দিন ধরে চেস্ট পেইন, এবং সে বলল যে আমি যদি জোরে শ্বাস নিলে এরকম বাম পাশে বা ডান পাশে কোথাও একটা দেখাইলো, তো চলে যাবা? হ্যাঁ, চলে যাবো। রেফারেন্স আছে? হ্যাঁ, স্যার। যদি হ্যাঁ, একটু আমি আসছি, আমি কোশ্চেন নিব, আমি 2-3টা প্রেসক্রিপশন একটু দেখাই নিই আগে, হ্যাঁ? ধরুন বললো যে একটা কেচিং একটা চেস্ট পেইন, আপনি লোকাল এখানে চাপ দিয়ে দেখলেন যে এখানে একটা ব্যথা, ঠিক আছে, এবং আপনি এক্সামিনেশন করে আসলে সিগনিফিকেন্ট কোনো অ্যাবনর্মালিটি কিছু পান নাই, আপনি তাকে একটা ইনভেস্টিগেশন দিয়ে পাঠাবেন যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করেন। আমি ইনিশিয়াল অবস্থায় যদি আপনাদের মতো হইতাম তাহলে আমি কি করতাম, আমি সাথে কিছু ট্রিটমেন্ট দিয়ে দিতাম, হ্যাঁ, এই পরীক্ষাগুলো আমি দিলাম আপনাকে, আর আমি ওষুধ লিখে দিচ্ছি, এই ওষুধগুলো খান, যদি না কমে তাহলে আপনি একটা টাইম লাইন দিয়ে দিবেন। রুগীকে কিন্তু একেবারে স্পেসিফিক ইনফরমেশন জানতে চায়। যদি না কমে বললে আপনাকে জিজ্ঞেস করবে যে কতদিন খাওয়ার উপরে বুঝবো যে এটা কমতেছে না, আপনি বললেন যে 3 দিন বা 5 দিন খাওয়ার পরে যদি না কমে তাহলে আপনি এই পরীক্ষাগুলো করে আমাকে একটু দেখাবেন। তাহলে আমি এখানে দেখেন আমি কি চুজ করেছি, এটা সিম্পল একটা অ্যান্টিবায়োটিক, একটা লেভোফ্লক্সাসিন ফর 5 to 7 days, একটা এসিক্লোফেনাক, একটা অ্যান্টি আলসারেন্ট। এই যে এই লেভোফ্লক্সাসিন, এটা আমার চুজ করার পিছনে কারণ কি, পেশেন্ট যে রেসপিরেটরি ইনফেকশন নিয়ে আসছে, আপনি আসলে যদি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব নাও করেন, এটা হয়তো 5 থেকে 7 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমি অন্যান্য অ্যান্টিবায়োটিকের চেয়ে এটা হচ্ছে অনেক বেশি কস্ট ইফেক্টিভ, দাম হচ্ছে মাত্র 14 টাকা, বাট এটা একটা ইফেক্টিভ, কস্ট ইফেক্টিভ, বাট ক্লিনিক্যালি ইফেক্টিভ, হ্যাঁ। তো সুতরাং আমি সবসময় ইউজুয়ালি সাধারণত এটা চুজ করে থাকি। হ্যাঁ, আপনারাও এটা প্র্যাকটিস করতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের কোশ্চেনটা বলেন, কি কোশ্চেন ছিল যেন? স্যার, এসএস কম্পিউটার নামে একজন কোশ্চেন করেছেন যে স্যার, এক্সক্লুড করতে না পারলে সেক্ষেত্রে এমার্জেন্সিতে পিটি আসলে কি দিব, আর ওরাল না আইভি দিব? আচ্ছা, মানে কি এক্সক্লুড করতে না পারলে, আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না আসলে। এসএস আচ্ছা ঠিক আছে কম্পিউটার উনি, আরেকবার যদি কোশ্চেন করতেন। হুম, আচ্ছা ঠিক আছে উনি লিখুক, আমি এটা করবো, হ্যাঁ, প্রসিড করি আমি। হ্যাঁ, ওকে আমি স্যার। অতটুকু যা বলছি মোটামুটি ক্লিয়ার আপনার কাছে? জাস্ট ইয়েস নো লিখেন, তাহলে আমি বুঝতে পারবো। আচ্ছা, এবার আমি আরেকটা ডিফারেন্ট একটা সিনারিওতে চলে যাই, হ্যাঁ। ধরেন একটা 60 ইয়ার্স ওল্ড একটা ডায়াবেটিক ম্যান, আমরা জানি যে সে নন ডায়াবেটিক, সে প্রেজেন্ট করছে আপনার কাছে কি টিপিক্যাল সিমটমস অফ অ্যাঞ্জাইনা ফর 2 months। টিপিক্যাল অ্যাঞ্জাইনা মানে কি, একটা সেন্ট্রাল চেস্ট পেইন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটা অ্যাগ্রাভেটস অন এক্সারশন, এটা হাঁটলে বাড়ে, এটা সিঁড়ি বেয়ে উপরে উঠলে বাড়ে, এবং এটা রিলিভড বাই রেস্ট, এবং সে যখন দাঁড়াবে বা বিশ্রাম নেবে এটা কমে যাবে। এবং এই চেস্ট পেইন ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ সাম সর্ট অফ নশিয়া, একটু বমি বমি ভাব হয়, একটু শর্টনেস অফ ব্রেথ হয়, অথবা একটু শরীরে একটু ঘাম হয়, হ্যাঁ। এটার সাথে এটা রিলেটেড, তাহলে বুঝবেন যে দিস ইজ এ কেস অফ টিপিক্যাল অ্যাঞ্জাইনা। এবং একটা ম্যান তার ইসিজি তে V1 থেকে V4 এ টি ইনভার্সন পাইছেন, আপনি একটা ইসিজি করতে দিচ্ছেন, ইসিজি তে V1 থেকে V4 টি ইনভার্সন পাইছেন। এখন তখন কিন্তু আপনি একজন বিগিনার হিসেবে আপনি টেনশনে পড়ে যাবেন, আমি তাহলে কি করব, আমি কি তাকে ট্রিটমেন্ট করবো, যেহেতু সিমটম ইজ ভেরি টিপিক্যাল, আমি কি তাকে ফার্দার কোনো ইভালুয়েশনে যাব, আমি কি তাকে একটা ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি অথবা ইকোকার্ডিওগ্রাফি টু ইএনএম মোড, এটা আমি তাকে করতে দিব, আমি তাকে একটা ইটিটি করতে দিব, নাকি আমি তাকে একজন কার্ডিওলজিস্টের কাছে রেফার করে দিব? এটা ডিপেন্ড করবে আপনার কনফিডেন্স, আপনার এক্সপার্টাইজ, এবং হচ্ছে আপনার যে এক্সিলেন্সি, সেগুলোর উপর ডিপেন্ড করবে আসলে আপনি কি করবেন। আপনি যেহেতু একজন ডক্টর, সুতরাং একজন ক্রনিক করোনারি সিনড্রোম বা ক্রনিক স্টেবল এনজাইনা একটা পেশেন্টকে আপনি ট্রিট করতেই পারেন। তো যখন এরকম একটা টিপিক্যাল এনজাইনা নিয়ে আসে, তার পালস, ব্লাড প্রেশার দেখেন যে নর্মাল, প্রিকোডিয়াম এবং লাংসে তেমন কোনো প্রবলেম নেই, আমি তাকে এই ইনভেস্টিগেশন গুলো করতে দিব, হ্যাঁ। এবং তার ডায়াগনোসিস হচ্ছে এটা ক্রনিক করোনারি সিনড্রোম, একটা এসিএস আর একটা হচ্ছে সিসিএস। এসিএস মানে একিউট করোনারি সিনড্রোম, সিসিএস মানে হচ্ছে ক্রনিক করোনারি সিনড্রোম, আর হচ্ছে তার টাইপ 2 ডিএম, তাই না? তাহলে এই ক্রনিক করোনারি সিনড্রোমে আমরা যে ইউজুয়াল ট্রিটমেন্ট প্রোটোকল, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট, একটা হচ্ছে অ্যান্টি ইসকেমিক, একটা হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট। অ্যান্টিপ্লাটিলেট আমি এখানে কি চুজ করেছি, সেটা হচ্ছে এসপিরিন।
লিপিড লোয়ারিং এজেন্ট আমি কি চুজ করেছি সেটা হচ্ছে রোসুভাস্টেরিন। হ্যাঁ, রোসুভাস্টেরিন। আর এন্টি ইসকেমিক হিসেবে আমি কি চুজ করেছি, একটা বিটা ব্লকার এবং আরেকটা হচ্ছে নাইট্রেটস। তাহলে এটা হচ্ছে একেবারে বিগিনিং, একেবারেই এটা হচ্ছে মানে ইনিশিয়াল স্টেপ আর কি ফর ট্রিটমেন্ট অফ ক্রনিক করোনারি সিনড্রোম। আর পেশেন্টের যে আগে থেকে ডায়াবেটিস আছে, সুতরাং আমি এখানে একটা অ্যান্টি ডায়াবেটিক আমি প্রেফার করেছি এমপাগলিফ্লোজিন এবং মেটফরমিনের কম্বিনেশন। হ্যাঁ, এবং এটা চলবে। আপনারা তো বুঝতে পারছেন কিনা জানি না, এটা হচ্ছে একটা এসপিরিন, এটা হচ্ছে একটা মেটোপ্রোলোল, এটা হচ্ছে একটা গ্লিসারিল ট্রাইনাইট্রেট, এটা হচ্ছে রোসুভাস্টেটিন, এটা হচ্ছে এমপাগলিফ্লোজিন এবং মেটফরমিনের কম্বিনেশন। আপনার এই যে এই ট্রিটমেন্টটা, এই ট্রিটমেন্টটা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা? স্যার উনি আবার কোয়েশ্চেন করেছেন। জি। চেস্ট পেনের ইটিওলজি চেস্ট এক্সক্লুড পেইন করতে না পারলে রিলেটেড। সেক্ষেত্রে আমাদের করণীয় কি অন দ্য স্পট যদি বলতে চান? আচ্ছা, চেস্ট পেইন যদি আপনি একেবারে কনভিন্সিং হন যে দিস ইজ এ কেস অফ কার্ডিয়াক চেস্ট পেইন, তাহলে তো আপনি একিউট করোনারি সিনড্রোমের ম্যানেজমেন্ট দিবেন। আর যদি আপনি কনভিন্সিং না হন তাহলে একিউট করোনারি সিনড্রোম কিনা, তাইলেও আবার আপনার যদি মনে হচ্ছে যে এটা একিউট করোনারি সিনড্রোম কিনা আমি কনফিউজড, সেই ক্ষেত্রে একিউট করোনারি সিনড্রোমের ম্যানেজমেন্ট লোডিং আপনাকে দিতে হবে, কারণ দিলে কোনো ক্ষতি নেই। আমি আরেকটা সিনারিওতে আসি, এরকম যে পেশেন্ট, এরকম আরেকটা পেশেন্ট টিপিক্যাল অ্যাঞ্জাইনা নিয়ে প্রেজেন্ট করছে। টিপিক্যাল অ্যাঞ্জাইনা মানে তো বুঝতে পারতেছেন তাই না, যে একটা টিপিক্যাল চেস্ট পেইন, সেন্ট্রাল চেস্ট পেইন। আমি বারবার বলছি এই কথাটা, টিপিক্যাল অ্যাঞ্জাইনা মানে কি, সেন্ট্রাল চেস্ট পেইন অ্যাগ্রাভেটস অন এক্সারশন। এটা হাঁটলে বাড়বে, সিঁড়ি বাইলে বাড়বে, দুশ্চিন্তা করলে বাড়বে, চিল্লাচিল্লি করবে এটা বাড়বে। এটা কমবে কিসে, যদি একটু বিশ্রাম নেন তাহলে তখন এটা আস্তে আস্তে কমবে। একটা পেশেন্ট টিপিক্যাল অ্যাঞ্জাইনা নিয়ে আসলো, আর ব্লাড প্রেশার আমি বেশি পেলাম তাই না, 160/86। তাকে আপনি এই ইনভেস্টিগেশন গুলো আমরা দেবো, ইসিজি, ইকোটোরিয়ান মোড, একটা ইটিটি, ঠিক আছে, একটা ফাস্টিং ব্লাড সুগার 2 hours আফটার ব্রেকফাস্ট, সেরাম ক্রিয়েটিনিন, ফাস্টিং লিপিড প্রোফাইল। এই যে এই ইনভেস্টিগেশন গুলো, এগুলো লেখা প্র্যাকটিস করবেন। এগুলো কিভাবে লিখতে হয়, একটা ইকো কিভাবে অ্যাডভাইস করতে হয়, একটা 2D ইকো কিভাবে অ্যাডভাইস করতে হয়, একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি কিভাবে অ্যাডভাইস করতে হয়, এগুলো লেখা শিখবেন। একটা লিপিড প্রোফাইল একটা ফাস্টিং এ দিতে হয় সবসময়, একটা ফাস্টিং ব্লাড সুগার এন্ড 2 hours ব্রেকফাস্ট কিভাবে লিখতে হয়, এই যেগুলো প্র্যাকটিস থাকতে হয় আমাদের। তাহলে এরকম হলে আমি আউট পেশেন্ট বেসিসে আমি এটা কিভাবে ট্রিট করতাম, আমি পেশেন্টকে একটা এসপিরিন, একটা অ্যান্টি আলসারেন্ট, আমি আগে কি বলছি যে অ্যান্টি প্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক এবং লিপিড লোয়ারিং এজেন্ট। অ্যান্টি ইসকেমিক হিসেবে কি দিচ্ছি, একটা বিটা ব্লকার এবং গ্লিসারিল ট্রাইনাইট্রেট। আর লিপিড লোয়ারিং হিসেবে আমি ট্রিট করেছি রোসুভাস্টেটিন, তাই না। আর পেশেন্ট আমাকে যেহেতু ডায়াবেটিস, এখানে কি চুজ করেছি এমপাগলিফ্লোজিন এবং মেটফরমিন। আর হচ্ছে আমি একটা যেহেতু ব্লাড প্রেশার এলিভেটেড, আমি একটা অ্যান্টি হাইপারটেনসিভ দেবো। দেখেন আমি কি চুজ করেছি এখানে, ওলমিসার্টান 20 মিলিগ্রাম, একটা এআরবি আমি চুজ করেছি। তাহলে এই যে এই দুইটা ট্রিটমেন্ট, যে একটা ক্রনিক করোনারি সিনড্রোমের এইটা এবং এটার আগেরটা, আপনাদের কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে কিনা, অথবা আপনার স্যাটিসফাইড কিনা? আচ্ছা, কেউ একজন আমাকে বলেন তো দেখি, একটা ক্রনিক করোনারি সিনড্রোমের যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে আমি 3টা হেডিং এ নাম বলেছি, এই 3টা হেডিং কেউ বলতে পারবেন যে এই 3টা ক্লাস আমি, ক্লাস অফ ড্রাগস আমি দিব? এনিওয়ান? অ্যান্টি অ্যান্টিপ্লাটিলেট, লিপিড লোয়ারিং, অ্যান্টি ইসকেমিক। ভেরি গুড। অ্যান্টিপ্লাটিলেট একটা নাম বলেন তো দেখি আপনি। অ্যাসপিরিন, এসপিরিন, এক্সিলেন্ট। আরেকটা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগস এর নাম বলতে পারবেন এসপিরিনের পর ছাড়া? ক্লপিডোগ্রেল, ক্লোপিডাল, গুড। আর কোন লিপিড লোয়ারিং এজেন্টের নাম বলতে পারবেন? এইখানেই আছে দেখেন, লিপিড লোয়ারিং এজেন্ট, নাম বলেন তো দেখি। রোসুবাস্টেটিন, রোসুভাস্টেটিন। এটা ছাড়া আরেকটা লিপিড লোয়ারিং এজেন্টের নাম বলতে পারবেন রোসুভাস্টেটিন ছাড়া? অ্যাটরভাস্টেটিন, এক্সিলেন্ট। আর এন্টি ইসকেমিক দুইটা ড্রাগসের নাম বলেন তো, এন্টি ইসকেমিক দুইটা ড্রাগস।
এই প্রেসক্রিপশনে আছে কিন্তু দুটো অ্যান্টি হিস্টামিক ড্রাগসের নাম। এনিওয়ান? Sir, beta blocker and GTN. জি, Beta blocker and GTN. The জি nitro. স্যার। Serentin. বিটা ব্লকার, গুড। আরেকটা হচ্ছে জিটিএন, গুড, ওকে ফাইন। আচ্ছা, একজন কোশ্চেন ছিল এখানে আমরা এআরবি কেন দিলাম, কেন এস ইনহিবিটর দিলাম? আপনি দিতে পারেন, এস ইনহিবিটর দিলে কোনো প্রবলেম নাই, আপনি ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে ইউজ টু, আপনাকে একটা জায়গা মানে ওয়ার্কহর্স একটা ড্রাগস থাকে। ওয়ার্কহর্স মানে কি? আমি সাধারণত এটা দিয়ে শুরু করি। তো কেউ এস ইনহিবিটর দিয়ে শুরু করে, কেউ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা মানে ধরেন ওই যে ব্যাটিং করার সময় যে আমি এই ব্যাট নিয়ে খেলতে নামবো সব সময়, আরেকজন আরেকটা ব্যাট নিয়ে খেলতে নামবে, এটা যার যার একটা ইয়ে আর কি, মানে ইউজুয়াল একটা প্র্যাকটিস। আমার ইউজুয়াল প্র্যাকটিস হচ্ছে আমি একটা এআরবি দিয়ে স্টার্ট করি শুধু। ঠিক আছে? আপনারা কি ইসিজি পারেন? হুম, জি স্যার। তাহলে বলেন তো এটা কিসের ইসিজি? বলতে পারবেন কেউ ইসিজি ডায়াগনোসিস? এনিওয়ান? আপনাদের কারো কার্ডিওলজি ইয়া হয় নাই, ব্লক হয় নাই? কারো কার্ডিওলজি ব্লক হয় নাই? আচ্ছা, এটা হচ্ছে ইসিজির দিকে তাকান। হ্যাঁ, লিড ওয়ানে কিছু দেখা যাচ্ছে এখানে? এসটি এলিভেশন, এভিএল এ এসটি এলিভেশন দেখেন, ভি1, ভি2, ভি3, ভি4, 5, 6 সব 4 পর্যন্ত এসটি এলিভেশন, 6 পর্যন্ত এসটি এলিভেশন, না 5 পর্যন্ত এসটি এলিভেশন। লেটার ইসিজি ডায়াগনোসিস হচ্ছে একিউট এসটি এলিভেশন এমআই এক্সটেন্সিভ এন্টেরিয়র, একিউট এসটি এলিভেশন এমআই এক্সটেন্সিভ এন্টেরিয়র। ক্লিয়ার? তো এই ধরনের আপনাদের যাদের কার্ডিওলজি ব্লক এখনো হয়নি, একটা পেশেন্ট যদি একদম টিপিক্যাল চেস্ট পেইন নিয়ে আসে এবং শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসে, পালস দেখলেন যে 100, ব্লাড প্রেশার এত, এবং তার লাংসে যখন অস্কালটেট করলেন তখন দেখলেন যে বাই ভেজাল ক্রেপস, মানে এটা ঘটনাটা কি ঘটছে যে একিউট এসটি এলিভেশন এমআই এক্সটেন্সিভ এন্টেরিয়র, সেই সাথে তার কি হয়েছে যে একিউট পালমোনারি ইডেমা, একিউট পালমোনারি ইডেমা। তাহলে আপনি তাকে ইসিজি তো সে করেই ফেলছে, আপনি তাকে ইমার্জেন্সি কি দিবেন? ট্রপনি নাই করতে দিবেন। যদিও তার এসটি এলিভেশন এমআই এক্সটেন্সিভ এন্টেরিয়র এটাই যথেষ্ট, কিন্তু তাকে তারপর আপনি একটা ট্রপনি নাই করতে দিবেন। করতে দিয়েই আপনি তাকে কি করবেন যে একটা হসপিটাল এডমিশন ইন সিসিউ, যদি সিসিউ না থাকে তাহলে তাকে হসপিটাল এডমিশন করতে হবে, তাকে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে। আমার টার্গেট এসপিও2 কত থাকবে? 95% এর বেশি। জি, তারপর আমরা অক্সিজেন দিব। অক্সিজেন আমার টার্গেট স্যাচুরেশন থাকতে হবে 95% এর বেশি। আপনারা যেটা ভুল করেন এখানে যে অক্সিজেন দিয়ে তার স্যাচুরেশন 100% বানায় রাখেন। অক্সিজেন ইটসেলফ ইজ এ করোনারি ভ্যাসোকনস্ট্রিক্টর, সুতরাং এত বেশি অক্সিজেন দেওয়া যাবে না আসলে। তারপর আমি পেশেন্টকে এসপিরিন দিব, ইকোস্প্রিন 300 মিলিগ্রাম স্ট্রেট। এই এসপিরিন যেটা, এটা পানি দিয়ে খাওয়া যাবে না, এটা কি করতে হবে? ক্রাশ করে ফেলতে হবে, অথবা সে জিহ্বার মানে দাঁতের ফাঁকে নিয়ে এটা ক্রাশ করে ফেলবে। ক্লোপিডোগ্রিল 75 মিলিগ্রাম, 4টা দেবেন, মানে 300 মিলিগ্রাম স্ট্রেট। ঠিক আছে? তারপর অ্যাটোরোবাস্টেটিন 40 মিলিগ্রাম স্টেট, অ্যাটলিস্ট 40 মিলিগ্রাম স্টেট। ইনজেকশন পেথিডিন প্লাস ইনজেকশন ভার্গন আইভি স্লোলি স্টেট। ইনজেকশন লো মলিকুলার ওয়েট হেপারিন 60 মিলিগ্রাম, 1 প্রি-ফিল্ড syringe,
সাবকিউটেনিয়াস টোয়াইস ডেলি অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, স্টেট দিবেন পরে টোয়াইস ডেলি। আর যেহেতু পেশেন্টের বাইবেদাল ক্রেপস এবং পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, সুতরাং পেশেন্টকে অবশ্যই ডায়াবেটিক্স দিতে হবে, 2 ml IV স্টেট এন্ড বিডি। এবং যেহেতু আপনি ফুলসমেন্ট দিচ্ছেন, সাথে অবশ্যই স্প্যারানোলেকটন অ্যাড করতে হবে। হ্যাঁ, 110, সরি এটা 101 না, এটা হবে 110। বুঝতে পারছেন? আর অ্যাপ্রোপ্রিয়েট রেফারের সাথে সাথে রেফার করতে দিতে হবে। কেন? যেহেতু এটা এসটি এলিভেশন এমআই এক্সটেন্সিভ এন্টিরিয়র, আমার টার্গেট হচ্ছে প্রাইমারি পিসিআই করা উইদিন নেক্সট 2 আওয়ার্স, অথবা পেশেন্টকে ইমার্জেন্সি একটা স্ট্রেপ্টোকাইনেস দিয়ে থ্রম্বোলাইসিস করা। এখন এই যে এসটি এলিভেশন এমআই এক্সটেন্সিভ এন্টিরিয়র, এই ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে আপনাদের অনেক কিছু মানে কোশ্চেন থাকার কথা। যদি কোশ্চেন না থাকে তাহলে বুঝবো যে হয় আপনারা মানে আইদার এক্সট্রিমলি এক্সপার্ট হয়ে গেছেন, অথবা এটাই ধরে নিব। বলেন, কোনো কোশ্চেন আছে আপনাদের এখানে এই ট্রিটমেন্ট প্রোটোকল নিয়ে? নাই না? ওকে, যদি না থাকে তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, যে এই পেশেন্ট গুলাই আবার কিছুদিন পরে আবার যখন ফার্দার আপনার কাছে ফলো আপে আসে, ধরেন আপনি 5 দিন 7 দিন পরে ছুটি দিয়ে দিয়েছেন হাসপাতাল থেকে, আবার ফলো আপে আসছে, যে রিসেন্ট এসটিএমআই। রিসেন্ট কখন বলি? যে একবার এসটি এলিভেশন এমআই হওয়ার পরে 30 দিন পর্যন্ত আমরা এটাকে বলি রিসেন্ট এসটি এলিভেশন এমআই। তখন আমাদের ম্যানেজমেন্ট কি থাকবে, যে একটা ইকোস্প্রিন্ট প্লাস এটা অন্তত 1 বছর পর্যন্ত সে কন্টিনিউ করবে, একটা বিটা ব্লকার আর একটা রোসুভাস্টেটিন 20 মিলিগ্রাম, এটা করে সে কন্টিনিউ করবে। রোসুভাস্টেটিন এট লিস্ট 20, অ্যাটোভাস্টেটিন এট লিস্ট 40। আবার বলছি, রোসুভাস্টেটিন এট লিস্ট 20 এবং অ্যাটোভাস্টেটিন হচ্ছে এট লিস্ট 40 করে এটা কন্টিনিউ হবে। আর আরেকটা, যদি পেইন থাকে পেশেন্টের, এনজাইনা থাকে, তাহলে সাথে একটা জিটিএন, মানে হচ্ছে গ্লিসারিল ট্রাইনাইট্রেট, জিটিএন এসআর 2.6 1+1+0, এটা কন্টিনিউ থাকবে। হ্যাঁ, কোশ্চেন না থাকলে তাহলে আমি এই যে চেস্ট পেইন রিলেটেড স্যার জি, জি বলুন। স্যার যদি আবার এমআই না হয়, মানে অ্যাটাকটা না হয়, তাহলে ইকোস্পিনটা কতদিন কন্টিনিউ করব? একুস্প্রিন না, একুস্প্রিন প্লাস, মানে এসপ্রিন প্লাস ক্লোপিডোগ্রিল, এটাকে বলে ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি। ডুয়েল মানে দুইটা, অ্যান্টিপ্লাটিলেট একটা হচ্ছে এসপ্রিন আর একটা হচ্ছে ক্লোপিডোগ্রিল। এই ডিএপিটি ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি চলবে অ্যাটলিস্ট 1 ইয়ার, এবং 1 বছরের পর থেকে সে অনলি এসপ্রিন পাবে, এবং সেই এসপ্রিনটা পাবে সে লাইফ লং। ক্লিয়ার? জি। ধরেন কিছু পেশেন্ট আমাদের কাছে, আউট পেশেন্ট আপনার কাছে আসবে পেলপিটেশন নিয়ে। হ্যাঁ? ধরেন একটা 40 ইয়ার্স ওল্ড উইমেন আপনার কাছে আসছে পেলপিটেশন ফর 6 মান্থস। সে বলতেছে আমার 6 মাস ধরে আমার বুকটা ধরপড় ধরপড় করে, একটু হাঁটাহাঁটি করতে গেলে, একটু ঝাড়ু দিতে গেলে, একটু কাপড় চোপড় ধুইতে গেলে আমার বুকটা ধরপড় ধরপড় করে। এবং এটার জন্য সে গ্রামে ইন্ডেভার 10 মিলিগ্রাম ওয়ান্স ডেলি করে খেয়ে আসছে ফর দ্য লাস্ট 2 মান্থস। নাও হোয়াট টু ডু? আপনার কাছে আসছে, আপনি এখন কি করবেন? আপনিও তো আসলে পেলপিটেশনের ওষুধের নামে একটাই জানেন, সেটা হচ্ছে ইন্ডেভার, এটা তো সে খেয়ে আসছে। তাহলে আপনি কি করবেন? তাহলে এখানে আমার যে সমস্যাগুলা হইতে পারে, পেশেন্টের এনিমিয়া থাকতে পারে, তাই না? অনেক সময় পেশেন্টের অ্যাংজাইটি থাকে, বা অনেক সময় যে রোগীরা কাশি, শ্বাসকষ্ট এগুলোর জন্য উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে সালবিউটামল, থিওফাইলিন এই জাতীয় ওষুধ, এগুলো যেহেতু ফ্রি পাওয়া যায়, এগুলো নিয়ে খায়। খুব রেয়ার পসিবিলিটি হচ্ছে পেশেন্টের একটা থাইরোটক্সিকোসিস হতে পারে। আর আরো রেয়ার পসিবিলিটি হচ্ছে যে হার্ট ফেলিউর হতে পারে, ভালভুলার হার্ট ডিজিজ, এট্রিয়াল ফিব্রিলেশন, এই জিনিসগুলো হতে পারে। হ্যাঁ, এগুলো আপনি মাথায় রাখলেন আর কি। তাহলে আপনি ফোকাসড অল্প কিছু হিস্ট্রি নিয়ে এগুলো ফাইন্ড আউট করতে হবে যে আপনার পেশেন্টের আসলে কি হয়েছে। যে পেশেন্টের কোনো মেনস্ট্রুয়াল লস, যে অনেক পেশেন্টের হেভি ফ্লো হচ্ছে কিনা, সে খাবার দাবার কম খায় কিনা, গত রিসেন্ট লাস্ট 1 ইয়ারের মধ্যে সে প্রেগনেন্ট ছিল কিনা, তারপর তার ব্লিডিং হিমোরয়েডস অনেকদের থাকে, যে ব্লিডিং হিমোরয়েডস থাকে, এটা আপনাকে হিস্ট্রি নিয়ে সার্চ করতে হবে। এবং পেশেন্ট দেখলেন যে মাইন্ডলি এনিমিক, ঠিক আছে, তাহলে বুঝবেন যে এনিমিয়া। আবার পেশেন্টের যদি ট্রেমর থাকে, হাতে এক্সেসিভ সোয়েটিং থাকে, হিট ইনটলারেন্স থাকে, ওয়েট লস, তাহলে এটা থাইরোটক্সিকোসিস। আপনারা যেহেতু এমবিবিএস পাস করে আসছেন, এগুলো আপনারা খুব ভালো করেই জানেন। আমি দেখবো পেশেন্টের এনিমিয়া আছে কিনা, পালসটা কিরকম এটা দেখবো, কোনো ইডেমা আছে কিনা পায়ে আমরা সেটা দেখবো। হ্যাঁ,
থাইরোটক্সিকোসিস এর কোনো ফিচার আছে কিনা সেটা আমরা দেখবো। তাকে আমরা সিম্পল কিছু ইনভেস্টিগেশন দিব, হ্যাঁ, সিবিসি, একটা ইসিজি, থাইরয়েড ফাংশন টেস্ট। এটা একটা রিলায়েবল সেন্টার থেকে দিতে হবে, সবসময় মনে রাখবেন যে থাইরয়েড ফাংশন টেস্ট যেন তেন সেন্টার থেকে দিবেন না। আবার যদি মনে করেন যে তার কোনো ভালভুলার হার্ট ডিজিজ থাকতে পারে, আপনি অসকালটেট করলেন, করে দেখলেন যে এখানে আসলে কেমন একটা অ্যাবনর্মাল সাউন্ড, এটা মারমার হইতেও পারে না হইতে পারে, মারমার তো আমি আসলে বুঝি না, তাহলে কি করবো? তাহলে একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করতে দিবেন, হ্যাঁ, ওইখান থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে তার কোনো ভালভুলার হার্ট ডিজিজ কিছু আছে কি নাই। বুঝতে পারছেন? ওকে। এখন এই পেশেন্টের যখন এনিমিয়া নিয়ে আসছে, আপনি যখন একটা সিবিসি দিচ্ছেন, এনিমিয়ার মোস্ট কমন ইয়া হচ্ছে আমাদের এদিকে যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বোঝা যায় আসলে, একটা হিমোগ্লোবিন লো থাকে, সিবিসি তে রেড সেল কাউন্ট, এটার দিকে তাকাবেন, এগুলোর দিকে তাকানো আজকে থেকেই প্র্যাকটিস করবেন, এটা কম থাকবে। মেইন কর্পাসকুলার যে ভলিউম এমসিভি, এটা নর্মাল হচ্ছে 76 থেকে 96, এইটাও কম থাকবে, হ্যাঁ, দেখবেন অ্যারাউন্ড 70, 68, 66, 65 এরকম থাকে। RDWCB এগুলোর দিকে তাকাবেন, এগুলো নর্মালি 12 থেকে 14 থাকে, আপনার পেশেন্টে দেখবেন যে 16, 18। তাহলে এই চারটা ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, যে হিমোগ্লোবিন লো, আরসিসি কাউন্ট লো, এমসিভি লো, বাট RDWCB হচ্ছে হাই, এটা সাজেস্ট করে যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। এরকম হলে আমরা ইউজুয়ালি ট্রিট করি কি দিয়ে? ফেরিক কার্বক্সিম্যালটোজ দিয়ে আমরা সাধারণত এটা ট্রিট করি। কিভাবে প্রেসক্রাইব করি আমরা? যে ইনজেকশন ফেরিজেন নামে বাজারে পাওয়া যায়, এটা আরো অনেক নামে পাওয়া যায়, ঠিক আছে? আমি এত ওষুধের নাম মুখস্থ রাখতে পারি না, এক দুইটা মুখস্থ রাখি, এগুলোই লিখি সবসময়। ইনজেকশন ফেরিসেন, এটা আইভি স্লোলি স্টেট ওভার 30 মিনিটস, একটা দিবেন, তারপরে 7 দিন পরে আবার আরেকটা দিবেন, ক্লিয়ার? এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, আপনি কেন ইনজেকশন দিলেন, কেন আপনি আয়রন ট্যাবলেট দিলেন না? আয়রন ট্যাবলেট দেওয়ার পরে আমার যেটা এক্সপিরিয়েন্স, অনেকগুলো সমস্যা। একটা হচ্ছে এটাতে স্টুল কালার ব্ল্যাক হয়, তারপর হচ্ছে পেশেন্টের ডিসপেপসিয়া হয়, প্রচন্ড রকম ডিসপেপসিয়া হয় অনেকের, এবং খাইতে হয় প্রতিদিন, একটা না খাইতে হবে অ্যাটলিস্ট 3 মাস। এর চেয়ে একটা ইনজেকশন এখন দিলেন, 7 দিন পরে আরেকটা দিলেন, পেশেন্টকে আপনি রক্ত বাড়ার জন্য ইনজেকশন দিলেন, এটাতে পেশেন্টের যেরকম খুশি হয়, পেশেন্টের কমপ্লেন্সও ভালো হয়, পেশেন্টের ফিনান্সিয়ালি আসলে লাভবান হয়, এবং এটার ইফেক্টিভনেসও ভালো আসলে, ঠিক আছে? এই কারণে সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার জন্য আমি এটা প্রেফার করে থাকি সবসময়। যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই প্যালপিটেশনের কারণ যদি অ্যাংজাইটি ডিসঅর্ডার, পেশেন্টগুলো সাধারণত কিভাবে প্রেজেন্ট করে? পেশেন্টগুলো বলে যে বুক ধড়ফড় করে, রাতে ঘুম ঠিক মতো হয় না, একটু পর পর ঘুম ভেঙে যায়, এবং পেশেন্টের অস্থির লাগে সাধারণত, হ্যাঁ, পেশেন্টরা বলে যে মন খারাপ থাকে, কিন্তু কি কারণে মন খারাপ এটা সে বুঝতেছে না, খুব অস্থির অস্থির লাগতেছে। আবার অনেকে বলে যে মাঝে মাঝে খুব ভয় লাগে, এবং যে কোনো দুশ্চিন্তা আসলে এই জিনিসগুলো বাড়ে, তাহলে বুঝবেন যে দিস ইজ এ কেস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার, এটা থেকে তার এই পেলপিটেশনটা হচ্ছে। তাহলে আমরা সাধারণত এই অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্ট গুলাকে আমি কিভাবে ট্রিট করি? আমি তাকে একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট দিই। অ্যান্টি ডিপ্রেসেন্টটা আমি সবসময় প্রেফার করি হচ্ছে এসিটালোপ্রাম, এবং এটা আমি 5 মিলিগ্রাম দিয়ে শুরু করি। আমি বারবার একটা জিনিস আপনাদেরকে বলছি যে এই ড্রাগস গুলো সবসময় লোয়েস্ট ইফেক্টিভ ডোজ দিয়ে শুরু করবেন। আপনি 10 মিলিগ্রাম দিলেন, হ্যাঁ, পেশেন্টের এটাতে কোনো অ্যাডভার্স ইফেক্ট হইলো, প্রচন্ড সিডেশন হইলো, তখন কিন্তু নেক্সট টাইম সে আর আপনার প্রতি আস্থা রাখবে না। একটা ইন্ডেভার দিলেন একটা করে 2 বেলা, আর একটা আলপ্রাজোলাম, একটা একটা সেডেটিভ, এটা শুধু সেডেটিভ না, এটা একটা এনজিওলাইটিকও, কিন্তু দেখেন আমি একেবারেই লোয়েস্ট একটা ডোজ দিছি 0.25, ঠিক আছে? 2 মাস, এটা বুঝাইতে হবে যে আমি আপনাকে এটা ঘুমের জন্য দেইনি শুধু, যে এটা যাতে আপনার মনটা ভালো থাকে, একটু প্রফুল্ল থাকে, বা দুশ্চিন্তা যাতে একটু কমে, সব মিলিয়ে আপনাকে আমি এই ওষুধটা দিলাম, ঠিক আছে? আবার ধরেন এই ধরনের কোন একটা পেশেন্ট পেলপিটেশন, একটা ইসিজি আপনি করতে দিবেন, ইসিজি করতে দেওয়ার পরে আপনি দেখলেন যে একটা এই ধরনের ইসিজি। এখন যারা ইসিজি এক্সপার্ট আছেন এখানে, লার্নার পারসন, আপনারা বলেন দুই একজন যে এটা ইসিজি ডায়াগনোসিস কি? বলতে পারেন না? Atrial fibrillation. এক্সিলেন্ট। কেন বলছেন এটিএল ফিব্রিলেশন বলেন তো? Narrow
ভেরি গুড, ন্যারো কমপ্লেক্স। তারপর irregularly irregular এক্সিলেন্ট, PUA আর ইন্টারফেরেন্স ইরেগুলার। মানে আপনি এই দুইটা অ্যান্সার মানে খুবই হাইলি স্যাটিসফাইড আমি। একটা হচ্ছে ন্যারো কমপ্লেক্স আর একটা হচ্ছে ইরেগুলার। আরেকটা পয়েন্ট বলেন। tachycardia আছে এখানে। টেকিকার্ডি আছে এখানে। এখন তো আমি যদি বলি এটা এখন পিইউ আছে কিনা এখানে বলুন তো, PUA কোথাও পিইউ আছে? অ্যাবসেন্ট স্যার। পিইউ অ্যাবসেন্ট। এখানে সব মিলে একটা ডায়াগনোসিস হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন। এই ধরনের এট্রিয়াল ফিব্রিলেশন যদি আপনার কাছে আসে তাহলে আপনি কি করবেন? পেশেন্টকে তো ইসিজি আপনি দিছেনই, সাথে একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি দিবেন। আমরা জানি না তার মাইট্রাল স্টেনোসিস কিংবা মাইট্রাল রিগার্জিটেশন এগুলো কিছু আছে কিনা। আমি তাকে একটা থাইরয়েড ফাংশন টেস্ট করতে দিতে চাই, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করতে দিতে চাই, এবং তাকে অ্যাকচুয়ালি একটা কার্ডিওলজিস্টের কাছে রেফার করা উচিত। কার্ডিওলজিস্ট কি করবে? তাকে একটা অ্যান্টি কোয়াগুলেশন দিবে, পেশেন্টের রিদম কন্ট্রোল যদি অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে করবে, এবং তার আন্ডারলাইং যে কজ মাইট্রাল স্টেনোসিস হতে পারে, মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে, সেটাও ট্রিট করতে হবে। তাহলে আমার লেভেলে আমি তাকে কি দিতে পারি? আমি তাকে জাস্ট রেট কন্ট্রোল করার জন্য একটা বিটা ব্লকার প্রেসক্রাইব করবো, প্রেফারেবলি হচ্ছে মেটোপ্রোলোল, যে ডোজে আপনি প্রেসক্রাইব করেছি এইটা দিয়েই আপনি রেফার করে দিবেন। এবং এই যে আপনি তাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় একটা সিম্পল ড্রাগস দিয়ে ডায়াগনোসিস করে রেফার করলেন, একজন জেনারেল ফিজিশিয়ান হিসেবে এইটাই হচ্ছে আপনার এক্সপার্টাইজ। সিনকপ নিয়ে অনেক পেশেন্ট আপনার কাছে মাঝে মাঝে আসবে, যে অজ্ঞান হয়ে পড়ে যায় সে। এখন সিনকপ মানে কি? সিনকপ মানে একটা পেশেন্টের সাডেন ফল, হঠাৎ করে পড়ে যাবে, পরে তার একটা এক্সট্রিম একটা ডেথ লাইক প্যালোর, মানে একদম পরে হঠাৎ করে প্যালোর হয়ে যাবে, সাদা হয়ে যাবে, এবং একদম পুরো মৃত্যুর মতো, এবং রেপিড রিকভারি ইউজুয়ালি উইদিন মিনিট। 1 মিনিটের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো রেসিডুয়াল কোনো ধরনের কোনো ডেফিসিট বা ডিফেক্ট কোনো কিছুই তার থাকবে না। এটাকে বলা হচ্ছে কি? সিনকপ। এটা সিনকপের পেশেন্ট যদি আসে তাহলে তাকে আপনাকে অবশ্যই যে ইনভেস্টিগেশন গুলো করতে হবে, একটা ইসিজি, একটা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, এবং যখন সে অজ্ঞান হয়ে যায় তার ব্লাড সুগার ওইসব এটা করতে হবে। আর নিচের যে ইনভেস্টিগেশন গুলো, হল্টার মনিটরিং, ডুপ্লেক্স সার্টাসন অফ ক্যারোটিড ভেসেলস, এইগুলো আসলে আপনার জন্য না। এগুলো আপনি যখন স্পেশালিস্টের কাছে রেফার করবেন তখন ওই স্পেশালিস্ট এগুলো প্রেসক্রাইব করবেন। তো আপনার লেভেলে আপনি ইসিজি এবং একটা ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার অথবা কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, এই জিনিসগুলো আপনাকে প্রেসক্রাইব করতে পারেন। আপনার শুধু এখানে ডায়াগনোসিস করাই কাজ। আচ্ছা, একটা ইসিজি করতে দিলেন, হ্যাঁ, ইসিজি তে আসলে এই ধরনের একটা ইসিজি, যে কেউ কি বলতে পারবেন যে এই যে হঠাৎ করে এখানে সবকিছু নাই, কোনো পি নাই, কিউআরএস নাই, টি নাই, এরপরে দেখেন আবার সবকিছু সুন্দর মতো চলতেছে, তারপর আবার হঠাৎ করে পি নাই, কিউআরএস নাই, টি নাই, তাইলে তার এই যে প্রবলেমটা, এই যে ডিসফাংশনটা, এই ডিসফাংশনটা কোথায়? কি মনে হচ্ছে, এভি নোডে নাকি এভি নোডের উপরে এসএ নোডে? কোথায় প্রবলেমটা আসলে? যে পিও নাই, কিউআরএসও নাই, টিও নাই, তাহলে প্রবলেমটা কোথায় হইতে পারে? একেবারে শুরুতেই হয়েছে, এসএ নোডেই হয়েছে নাকি এভি নোডে হয়েছে? এনিওয়ান? আচ্ছা, এটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যায়, যেহেতু পিও নাই, তার এবি মানে নোট। না, এভি নোডে হইলে আপনি সুন্দর একটা পি পাইতেন, তাই না? পি তো এট্রিয়াল ডিপোলারাইজেশনের জন্য, এট্রিয়াল অ্যাক্টিভেশনের জন্য পি। যেহেতু পিও নাই, তার মানে এটা এসএ নোড, এটাকে বলা হয় সিক্স সাইনাস সিনড্রোম। হ্যাঁ, এটাকে বলে কি? সিক্স সাইনাস সিনড্রোম। আচ্ছা, মাঝখানে আমি একটা কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে যে পোস্ট এমআই পেশেন্টে যদি কোনো প্রসিডিউর করা লাগে, যেমন ধরেন কোনো ডেন্টাল প্রসিডিউর অথবা ধরেন ইমার্জেন্সি কোনো সার্জারি, তখন কি স্ক্রিনটা অফ করা যাবে? করা গেলে নিয়মটা কেমন হবে কাইন্ডলি যদি বলতেন। আচ্ছা, ঠিক আছে। যদি ইমার্জেন্সি সার্জারি হয় তাহলে আপনি তো স্ক্রিন অফ করার টাইমই পাবেন না। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা একটা ইমার্জেন্সি সার্জারি। একিউট অ্যাপেন্ডিসাইটিস, এটা একটা ইমার্জেন্সি। একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, এটা একটা ইমার্জেন্সি। এই ক্ষেত্রে যে স্ক্রিন অফ করলেন না করলেন তাতে কিছু যায় আসে না। আর যদি আমাকে প্রশ্ন করেন যে গাইডলাইন কি বলে কিংবা টেক্সট বুক কি বলে, টেক্সট বুক এবং গাইডলাইন বলে যে কোনো অপারেশনের সময় স্প্রিন বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই।
বরঞ্চ এসপিরিন চালু রাখা উচিত। নেক্সট কোশ্চেন হচ্ছে প্র্যাকটিক্যালি আসলে কি করে। প্র্যাকটিক্যালি বেসিক্যালি এসপিরিনটা বন্ধ করে দেয়, বন্ধ করে সাধারণত 3 দিন বন্ধ রাখে, 3 দিন বন্ধ রেখে তারপর যে কোনো সার্জারিতে যায়। যদিও এটার কোনো ধরনের কোনো রিকমেন্ডেশন নাই, কোনো বুক রিকমেন্ডেশন নাই, কোনো গাইডলাইন রিকমেন্ডেশন নাই। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ধরেন হার্ট ফেলিওর। হ্যাঁ, হার্ট ফেলিওরের পেশেন্ট, আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমাকে ক্যাচ করতে পারতেছেন কিনা বলেন। জি স্যার। ওকে, ফাইন। হার্ট ফেলিওর, যে হার্ট ফেলিওরটা একটু আপনাদের জন্য টাফ হয়ে যায়, তারপরেও যে কিছু লেফট হার্ট ফেলিওর এবং রাইট হার্ট ফেলিওর আমাদের যদি আলাদাভাবে চিন্তা করি। লেফট হার্ট ফেলিওর কখন হয়? যেমন ধরেন পেশেন্টের কোনো ইসকেমিক হার্ট ডিজিজ আছে এবং এই পেশেন্ট গুলো এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসলো। অর্থোপনিয়া, অর্থোপনিয়া মানে কি, যে শোয়ার পর শুইলেই তার শ্বাসকষ্ট হয়। পিএনডি, পিএনডি মানে হচ্ছে পারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। পিএনডি মানে কি, সে শুইলে সাথে সাথে শ্বাসকষ্ট হয় না, ধরেন সে শুয়ে গেল 10টার সময়, রাত 12টা 1টা, শোয়ার 1 থেকে 2 ঘন্টা পরে তার প্রচন্ড শ্বাসকষ্ট হয়ে তার ঘুম ভেঙে যায় এবং সে মানে তার সাফোকেশন লাগে। তখন সে উঠে বসে যায়, বসে সে জানালার পাশে যায়, তার মনে হয় যেন তার একটা এয়ার হাঙ্গারের মতো। হ্যাঁ, তার প্রচুর ফ্রেশ এয়ার নেওয়ার জন্য সে একটু হাঁসফাঁস করতে থাকে, একটু পানি খায়, হ্যাঁ, একটু হাঁটাচলা করে 10 থেকে 15 মিনিট পরে আবার এটা ঠিক হয়। হ্যাঁ, তখন এটাকে বলা হয় পিএনডি। ওকে। আর আরেকটা হচ্ছে কি, তার যদি আপনি অস্কালটেশন করেন তাহলে আপনি পাবেন যে তার বাইভেজাল ক্রেপস, লাংসে বাইভেজাল ক্রেপিটেশন। এটা কেন হয়? পালমোনারি ইডেমার জন্য। লেফট সাইডের হার্ট ফেলিউর, সেখান থেকে পালমোনারি ইডেমা। আর রাইট হার্ট ফেলিউর যদি হয় তাহলে এখান থেকে আমরা সাধারণত কি পাই? রেজড জেবিপি, বাইপেডাল ইডেমা, টেন্ডার হেপাটোমেগালি, এগুলো পাওয়া যায়। বাট আমরা ক্লিনিক্যালি যত হার্ট ফেলিউর পেশেন্ট পাই এগুলো সাধারণত আমরা লেফট হার্ট ফেলিউর, এই পেশেন্ট গুলো শর্টনেস অফ ব্রেথ, অর্থোপনিয়া, তারপর বাইভেজাল ক্রেপস, সাধারণত এগুলো নিয়ে প্রেজেন্ট করি। এখন হার্ট ফেলিউরের জন্য কি কি ইনভেস্টিগেশন আমরা করবো? একটা সিবিসি, এছাড়া ক্রিয়েটিনিন অবশ্যই করতে হবে, একটা ইলেকট্রোলাইটস করা উচিত, একটা যদি আপনি ইকো করেন, হ্যাঁ, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি করেন অথবা ইকো 2D মোড করেন, তার লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশনটা দেখা যায়। নর্মালি এটা 60%-এর উপরে হয়ে নর্মাল, 36%, এটাকে বলা হয় হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। তার অ্যান্টিপ্রোবিএনপি হার্ট ফেলিউরের সাধারণত এলিভেটেড হয়, এটা এলিভেটেড হয়ে কত বেশি হয়? যে 125 এর বেশি হয়ে যায় অ্যান্টিপ্রোবিএনপি। একটা পেশেন্টের যদি এরকম সিমটমস অফ হার্ট ফেলিউর থাকে, সাইন্স অফ হার্ট ফেলিউর থাকে এবং অ্যান্টিপ্রোবিএনপি এলিভেটেড থাকে, তার ইকোতে মানে অ্যাবনর্মালিটি থাকে, তাহলে তখন আমরা এটা নিশ্চিতভাবে ডায়াগনোসিস করতে পারি দিস ইজ এ কেস অফ হার্ট ফেলিউর। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার লেভেলে এটা আসলে ডায়াগনোসিস করা পসিবল কিনা। আমি বলবো যে এটা তো ইম্পসিবল কোনো কিছু না, বিশেষ করে তো কঠিন কোনো কিছু না। পেশেন্টের অর্থোপনিয়া আপনি সার্চ করলেই পাবেন, পিএনডি আপনি সার্চ করলেই পাবেন, বাইলেটারাল লেগ সুইলিং এটা আপনি সার্চ করলেই পাবেন। তারপরে ধরেন বাইভেজাল ক্রেপস, আপনি যদি ক্রেপস শুনে অভ্যস্ত হয়ে থাকেন, এটা আপনার জন্য কোনো কঠিন কোনো কিছু না, ঠিক আছে। এবং আপনার অ্যান্টিপ্রোবিএনপি এলিভেটেড পেয়েছেন, ইকুতে পেয়েছেন ইনজেকশন ফ্র্যাকশন কত? 36%। সুতরাং আমি বললাম দিস ইজ এ কেস অফ হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। 40 নিচে হলে এটাকে বলা হয় রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। এই পেশেন্টের ম্যানেজমেন্ট প্রোটোকল আসলে আমার কি হওয়া উচিত? এই পেশেন্টকে আমাকে ফ্যান্টাস্টিক 4 নামে একটা ড্রাগস, ফ্যান্টাস্টিক 4, এই 4টা ড্রাগস আমাকে অবশ্যই দিতে হবে। ফ্যান্টাস্টিক 4 কাকে বলা হয়? নাম্বার ওয়ান হচ্ছে এই পেশেন্টকে আমার একটা বিটা ব্লকার দিতেই হবে। বিটা ব্লকার হিসেবে এখানে কি চুজ করা হয়? সাধারণত কারভেডিলল। হ্যাঁ, কারভেডিলল, এটা মাথায় রাখেন। এরকম আপনারা অনেক পেশেন্ট পাবেন যারা হয়তো আপনি ডায়াগনোসিস করেন নাই, কিন্তু আপনার কাছে ফলো আপের জন্য আসবে পেশেন্ট গুলো। আপনাকে দিতে হবে একটা এসসি ইনহিবিটর অথবা একটা এআরবি, আমি চুজ করি নেমিপ্রিল। আপনাকে দিতে হবে একটা SGLT2 ইনহিবিটরস। আপনাকে SGLT2 ইনহিবিটরস এর নাম শুনেছেন? SGLT2 ইনহিবিটরস নাম শুনছেন? এমপাগ্লিফ্লোজিন, ডাপাগ্লিফ্লোজিন, নাম শুনছেন না? জি স্যার। ওকে, এটা যদিও অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, বাট হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশনের জন্য এটা রিকমেন্ডেড ড্রাগস। আরেকটা ড্রাগ হচ্ছে স্পাইরোনোলেকটন, যেমন ফুসিট প্লাস এর মধ্যে ফ্রুসমাইন এবং স্পাইরোনোলেকটন আছে। হ্যাঁ, এই 4টা ড্রাগস, এটাকে একসাথে বলা হয় ফ্যান্টাস্টিক 4।
এই চারটা ড্রাগস আমরা কিসে দেই? হার্ট ফেলিওর উইথ রিডিউসড রিজেকশন ফ্র্যাকশন, হার্ট ফেলিওর উইথ রিডিউসড রিজেকশন ফ্র্যাকশন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর এই পেশেন্টের যে একটা আমাকে অ্যান্টিপ্লাটিলেট ড্রাগস একটা দিব, আর হচ্ছে একটা লিপিড লোয়ারিং এজেন্ট দিব। হ্যাঁ, অ্যান্টিপ্লাটিলেট এবং লিপিড লোয়ারিং এজেন্ট। আর পেশেন্টের যদি অ্যানজাইনা থাকে বা চেস্ট পেইন থাকে তাহলে নাইট নাসাল। মনে রাখবেন যে নো পেইন নো নাইট্রেটস, মনে রাখবেন নো পেইন নো নাইট্রেটস। পেইন বন্ধ হয়ে যাবে, নাইট্রেটস থাকবে না, পেইন থাকবে, নাইট্রেটস থাকবে। ক্লিয়ার? এই প্রেসক্রিপশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা কিংবা জানার কিছু আছে কিনা? ওকে, তাহলে আমি হাইপারটেনশনে যাই। হ্যাঁ, আপনাদের সবচেয়ে বেশি প্রবলেম আপনারা যেটা নিয়ে ফেস করেন, when to start antihypertensive, কখন স্টার্ট করব, হাউ টু স্টার্ট। আমি তো অনেক ওষুধের নাম জানি, আমি বলছিলাম আপনাকে যে আমি কমপক্ষে 50টা ওষুধের নাম ধরে আপনি বলতে পারবেন। কোনটা দিয়ে শুরু করব? আমি কি সিঙ্গেল একটা দিয়ে শুরু করব নাকি কম্বিনেশন দিয়ে স্টার্ট করব? একবার স্টার্ট করলাম, হ্যাঁ, এটা আমি কিভাবে ট্রাইটেট করব, কতদিন পরে ফলো আপ করবো? যে অনেক ওষুধ দিয়ে কন্ট্রোল হচ্ছে না, যে আপনাকে যদি ধরেন 3টা ওষুধ দেওয়ার পরে কন্ট্রোল না হয়, এটাকে বলা হয় রিফ্রেক্টরি হাইপারটেনশন। ঠিক আছে? কোন জায়গায় কোন ওষুধটা দিতেই হবে এবং কখন কোন ওষুধটা দেয়া যাবে না, এই ইনফরমেশন, এইগুলো প্রশ্নের অ্যান্সার যদি আপনি পেয়ে যান, তাইলে আপনি খুব কনফিডেন্টলি যে কোনো হাইপারটেনশন আপনি ট্রিট করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে যে আপনার এই ওষুধগুলো খাওয়া যাবে না, সরি, এই খাবার দাবার খাওয়া যাবে না। ঠিক আছে, আমরা ডাক্তাররাই বেশি খাই এগুলো অবশ্য। পেশেন্টকে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি এটা এনকারেজ করতে হবে সবসময়। ওয়েট লস অবশ্যই এনকারেজ করতে হবে, যে ওজন কমাবে, যে ওজন কমাইলেই যে ব্লাড প্রেশার কিন্তু নিজে নিজে অনেক কমে যায়। যে পেশেন্টকে বুঝাইতে হবে, হ্যাঁ, যে আপনি হঠাৎ করে ওজন কমানো যাবে না, ওজন কমাইতে হবে কিন্তু সেটা আবার হঠাৎ করে কমানো যাবে না, আস্তে আস্তে কমাইতে হবে। অনেকে কি করে, যে খাবার দাবার বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে 1 মাসে 5-6 কেজি কমায়, পরে অসুস্থ হয়ে যায়, পরের মাসে আবার খায়, খেয়ে আবার 7 কেজি আবার বাড়ায়, আলটিমেটলি কিন্তু কোনো লাভ হইল না। আপনি আবার অনেকে বলে যে আমি খাবার খাই না, হ্যাঁ, আমি এমনি ওজন বাড়তেছে। তো তাকে আমার যেটা বলার, যে একজন মানুষ কোনো টাকা পয়সা ইনকাম করে না কিন্তু দিন দিন সে শুধু ধনী হচ্ছে, এটা কি পসিবল? এটা যদি পসিবল না হয় তাহলে কেউ খাবার খায় না, ক্যালোরি নেয় না, কিন্তু দিন দিন শুধু ওজন বাড়তেছে, এটাও সম্ভব না আসলে। তার মানে হচ্ছে কিছু মানুষ হচ্ছে দেখবেন যে প্রচুর খায় কিন্তু ওজন বাড়ে না, আর কেউ দেখবেন যে বাতাস খাইলে ওজন বাড়ে, তাহলে তাকে বুঝাইতে হবে আপনি হচ্ছেন ওই ক্যাটাগরি, যে আপনি বাতাস খাইলে ওজন বাড়বে, সুতরাং আপনি বাতাসটা কম করে খাইতে হবে। 3 নাম্বার যেটা, যে এটার জন্য আলাদা করে ডায়েটিশিয়ান, নিউট্রিশিয়ান, আলাদা করে ডায়েট প্ল্যানিং, এগুলা প্র্যাকটিক্যাল না এবং ফিজিবল না, এটা মানুষ কন্টিনিউ করতে পারে না সাধারণত। বুঝাইতে হবে যে বাসার সবাই যেটা খায় আপনি একই জিনিস খাবেন। আপনি যদি ধরেন বিরিয়ানি খান প্রতিদিন, কালকে থেকে বিরিয়ানিই খাবেন, অন্য কিছু খাওয়ার দরকার নেই, কিন্তু বিরিয়ানিটা একটু কম করে খাবেন। উদাহরণ যেমন ধরেন আপনি সকালে 200 টাকার নাস্তা করেন, কালকে থেকে 150 টাকার নাস্তা করবেন। দুপুরে 200 টাকার খাবার খান, কালকে থেকে 150 টাকার খাবার খাবেন। রাতে 150 টাকার খাবার খান, কালকে থেকে 100 টাকার খাবার খাবেন। মানে যেইটাই খায় সেটাই খাবে, কিন্তু পরিমাণে একটু কম করে খাবে। সবচেয়ে ভালো হয় যদি একটা মিল সে মিস করতে পারে, হ্যাঁ, দৈনিক 2 বেলা খাবার খায়, যে একটা ধরেন খাইলো সকাল 10টা থেকে 11টা, আরেকটা সন্ধ্যা 6টা থেকে 7টা, এরকম 2 বেলা সে খাবার খাইলো। আর তেলে ভাজা খাবার যেমন সিঙ্গারা, সমুচা, তারপর হচ্ছে মিষ্টি জাতীয় খাবার, এইগুলো অ্যাভয়েড করা উচিত। যদি অ্যাভয়েড করতে পারে তাহলে তার ওজন অবশ্যই কমবে। তারপর পাতে কোনো আলগা লবণ খাওয়া যাবে না, হ্যাঁ। ডায়েটারি পটাশিয়াম এটা বাড়াইতে হবে, ফলমূল শাকসবজি এগুলো বেশি করে খাইতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তাকে বলতে হবে আপনি প্রতিদিন হাঁটেন অথবা দৌড়েন। অনেকে বলে যে আমি সারাদিন কাজ করি, এই সারাদিন কাজ করলে আসলে ওজন কমে না। তাকে যেটা করতে হবে যে ব্যায়াম করার উদ্দেশ্যে প্রতিদিন 30 মিনিট 40 মিনিট এরকম করে হাঁটতে হবে। ঠিক আছে? অথবা যে সে বাসার যে কাজগুলো করে এগুলো বলবেন যে দৌড়ে দৌড়ে করবেন, হ্যাঁ, তাইলে দেখবেন এই ওজনটা খুব দ্রুত কমে যায় আসলে।
বেসলাইন কিছু ইনভেস্টিগেশন পেশেন্টকে দিতে হবে, এটা আমি ইন ডিটেলস যাচ্ছি না। এখন আমি ফার্স্ট লাইন এজেন্টস হিসাবে আমার পছন্দ কি? আমার পছন্দ হচ্ছে ধরেন এসসি ইনহিবিটর অথবা এআরবি এর মধ্যে আপনি শুধুমাত্র 4-5টা ওষুধের নাম যদি মনে রাখেন, আপনি খুব সহজে এন্টি এখান থেকে শুধু মনে রাখেন একটা নাম, সেটা হচ্ছে অ্যামলোডিপিন। তাহলে কয়টা হলো? 4টা। আর এখান থেকে একটা নাম মনে রাখেন, সেটা হচ্ছে বিসোপ্রোল। এই 5টা। এই 5টা নাম মনে রাখলে আপনি যে কোনো হাইপারটেনশন খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন। এখান থেকে কি বলছি? ইনডেপামাইড। এখান থেকে কি বলছি? অলমিসার্টান। এখান থেকে কি বলছি? অ্যামলোডিপিন। আর এখান থেকে কি বলছি? যে বিসোপ্রোল। হ্যাঁ, কমনলি ইউজড এজেন্ট আমাদের দেশে যেগুলো আমি সাধারণত ইউজ করি, দেখেন অলমিসার্টান প্লাস হাইড্রোক্লোরোথাইয়াজাইড। হ্যাঁ, তাহলে অলমিসান প্লাস যেগুলো বাজারে পাওয়া যায়, হ্যাঁ, অ্যামলোডিপিন আলাদা করে পাওয়া যায়, অ্যামলোডিপিন প্লাস অলমিসার্টান, এই কম্বিনেশনটা আমি ইউজ করি অনেক বেশি। যেমন বাইজুরান কিংবা হচ্ছে ক্যামরোসার্ট, হ্যাঁ, এগুলো পাওয়া যায়। আর এখান থেকে হচ্ছে বিসোপ্রোল। তাহলে দেখবেন, হ্যাঁ, এইগুলোর মাধ্যমে আপনি খুব সহজে হাইপারটেনশন ট্রিট করতে পারেন। যেমন আপনাকে একটা সিনারিও দিলাম আপনি, যে 40 ইয়ার্স ওল্ড ম্যান, তার 146/96, হ্যাঁ, এরকম ব্লাড প্রেশার নিয়ে আসছে আপনার কাছে। এখন অনেক সময় হয় কি, ধরেন এক রাত না ঘুমাইলেও তার ব্লাড প্রেশার বেড়ে যায়। তাকে আমি কখনোই আপনি তাকে বলবেন না যে ইউ আর এ কেস অফ হাইপারটেনশন। এটা ট্রানজিয়েন্টলি বাড়তে পারে মানুষের। অনেক সময় মানুষের ঘাড়ে ব্যথা পায়, হ্যাঁ, ঘাড় ব্যথা পায় কোনো কারণে, তার যে মাসেল স্পাজম হয়েছে, যেটাকে রক টার্ন করা বলে মানুষ, কিংবা রাতে শোয়ার মধ্যে কোনো একটা উল্টাপাল্টা কিছু একটা হয়েছে, ঘাড় ব্যথা করে। ঘাড় ব্যথা করলে এই ব্যথার কারণে তার প্রেশার বেড়ে যায় একটু। মানুষ মনে করে যে প্রেশার বেড়ে যাওয়ার কারণে তার ঘাড়ে ব্যথা করতেছে, আসলে ব্যাপারটা এরকম না। বরঞ্চ তার ঘাড়ে একটু ব্যথা থাকার কারণে তার প্রেশারটা একটু বেড়ে গেছে। অনেকে এসে বলে যে প্রেশার আমার আপ ডাউন করে। তো প্রেশার মানুষের আপ ডাউন করবে, এইটাই স্বাভাবিক, এইটাই ফিজিওলজি। যদি আপ ডাউন না করে ফিক্সড এক জায়গায় থাকে, তাহলে এটা হচ্ছে অটোনমিক ডিসফাংশন। আপনি ধরেন যদি একটু চিল্লাচিল্লি করেন, একটু রাগারাগি করেন, আপনার প্রেশার বাড়বে, এটা বাড়তেই হবে। একটু হাঁটাহাঁটি করেন, একটু দৌড়াদৌড়ি করেন, প্রেশার আপনার বাড়তেই হবে। না বাড়লে এটা প্রবলেম, এটা একটা অটোনমিক নিউরোপ্যাথি। আবার ধরেন আপনার ঘাড়ে একটু ব্যথা হচ্ছে, আপনার প্রেশার বাড়বে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? তো তাকে এই কারণে আমি 1 সপ্তাহ পরে আসতে বলছি। 1 সপ্তাহ পরে যখন আসলো, তখনও তার ব্লাড প্রেশার এলিভেটেড। এখন আপনি আসলে কি করবেন? তাহলে তাকে আমি একটা অ্যান্টি হেপাটাইটিস মেডিকেশন অবশ্যই দিব। এবং সেটা কি দিব? একটা অলমিসার্টান অথবা লোসার্টান। আমি মনে রাখতে বলছি কি, অলমিসার্টান 20 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। আপনি এইরকম একটা সিনারিও সহজে সলভ করতে পারলেন, তাই না? ওকে। আরেকটা আরেকটু বেশি, ধরেন 160 বেশি, যে 166/96, তাকে আপনি কিভাবে ট্রিট করবেন? তাকে আমি ধরেন দুইটা ড্রাগস ইন এ সিঙ্গেল পিল, 2 ড্রাগস ইন এ সিঙ্গেল পিল, মানে কম্বিনেশন যেগুলো, সেগুলো দিয়ে আমি তাকে ট্রিট করবো। যেমন কি কম্বিনেশন? যেমন অলমিসার্টান প্লাস হাইড্রোক্লোরোথাইয়াজাইড, বাজারে যেগুলো প্লাস নামে পাওয়া যায়, আমি তাকে সুন্দর এটা দিয়ে ট্রিট করতে পারি। ঠিক আছে? 3 নাম্বার একটা সিনারিও, যে আরো অনেক বেশি, 180-র বেশি। প্রথমটা ছিল 140-র বেশি, দ্বিতীয়টা ছিল 160-র বেশি, তৃতীয়টা আমি সিনারিও দিলাম আপনাকে 186-এর বেশি। তাইলে তাকে আমি কি দিয়ে ট্রিট করব? তাইলে আমি তাকে আসলে ট্রিপল কম্বিনেশনে চলে যাব। 140-র বেশি হলে আমি একটা দিছি, 160-র বেশি হলে 2টা দিছি, 180-র বেশি হলে 3টা দিছি। দিস ইজ নট এ গাইডলাইন, দিস ইজ নট রিকমেন্ডেশন, আমি বলছি দিস ইজ মাই ইউজুয়াল প্র্যাকটিস। এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ওকে? হ্যাঁ, তাহলে দেখেন, তাকে অ্যামলোডিপিন প্লাস অলমিসার্টান দিব নাইটে, আর মর্নিং এ একটা বিসোপ্রোল দিতে পারি, অথবা একটা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স ইনটেফামাইড দিতে পারি। তাহলে দেখেন, আমি 3টা সিনারিও দিলাম আপনাকে, কিন্তু ড্রাগস কিন্তু ওই 4-5টাই, যে হাইড্রোক্লোরোথায়াজাইড অথবা থায়াজাইড লাইক ডায়াবেটিক্স, অথবা অলমিসার্টান অথবা অ্যামলোডিপিন। দেখেন, আমি এইগুলার মধ্যেই কিন্তু আমি কনফাইন্ড থাকি সবসময়। 140-র বেশি হলে যে কোনো একটা দিই, ইউজুয়ালি অলমিসার্টান। 160-র বেশি হলে সাধারণত অলমিসার্টান প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড। 180-র বেশি হলে আমি দিই অ্যামলোডিপিন প্লাস অলমিসার্টান এট নাইট, আর মর্নিং এ আইদার ইনডেপোমাইড অথবা হচ্ছে বিসোপ্রোল। এই হচ্ছে আমার একটা ইউজুয়াল প্র্যাকটিস। ঠিক আছে?
আর ডিসলিপিডিমিয়া ডিসলিপিডিমিয়া জন্য যখন অনেক পেশেন্টের এলডিএল বেশি থাকে, যার আসলে একবার যে ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে যায় বা স্ট্রোক হয়ে যায়, তার টার্গেট এলডিএল সবসময় 55 এর নিচে রাখতে হবে। এবং তাকে কি দিয়ে ট্রিট করবেন? আপনার আইদার অ্যাটোভাস্টেটিন অথবা রোসোভাস্টেটিন, এই দুইটাই হচ্ছে গাইডলাইন রিকমেন্ডেড। এর বাইরে অনেক স্টেটিন আছে, সিম্বাস্টেটিন, তারপর হচ্ছে কি পিঠাভাস্টেটিন, এইগুলো আসলে ইউজ করার কোনো প্রয়োজন নাই, রিকমেন্ডেশন নেই। আপনি আইদার অ্যাটোভাস্টেটিন অথবা রোসোভাস্টেটিন, এই দুইটা ইউজ করবেন। এবং যার হার্ট ডিজিজ আছে তার টার্গেট এলডিএল থাকবে 55 এর নিচে সবসময়। আর টিজি যদি 200 বেশি থাকে, তাইলে টিজির জন্য আমাকে দেখবেন যে আমার যে ফার্মাসিউটিক্যালস কোম্পানি অথবা সাধারণ মানুষজন মনে করে থাকে মানে ফেনোফাইব্রেট দিয়ে শুরু করতে হবে। এটা একেবারেই সঠিক না, একেবারে রং একটা ইনফরমেশন। ফার্স্ট লাইন ড্রাগ ইজ অলওয়েজ স্টেটিন। আপনার এলডিএল বেশি থাকুক, টিজি বেশি থাকুক, ফার্স্ট লাইন ড্রাগ অলওয়েজ হচ্ছে স্টেটিনস। তো এই ছিল আমার আজকে আসলে আপনাদের জন্য সামারি। যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে নক করতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি মনে হয় শেষ করে দিই না, যদি আর কারো কোনো ধরনের কোনো কোশ্চেন না থাকে।